বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যে সাক্ষাৎ দিয়েছেন সেখানেও তার কাছে প্রশ্ন ছিল যে গণমাধ্যমের স্বাধীনতার সামনে আপনারা আসলে আপনারা নিশ্চিত করবেন কিনা। তিনি বলছেন যে তিনি আসলে বেশ এই বিষয়ে পুরো উত্তরটাই তিনি দিচ্ছেন যে বিএনপির সময় নির্যাতন হতো না, বিএনপির সময় মানে গণমাধ্যম বা সাংবাদিকদের হুমকি ধামকি দেওয়া হতো না। তিনি বলছেন আমি বলতে পারবো স্বৈরাচারের সময় একটু কোটি করি, স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো, বিএনপির সময় এগুলো করা হয়নি কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি ওই রকম হতো তাহলে কিন্তু ওইরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলো প্রকাশিত হতো না, স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচারের সরকারের সময়। কাজেই আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি, সাংবাদিকদের নির্যাতন করা হয়নি, সাংবাদিকদের দেশ ছেড়ে যেতেও বাধ্য করা হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। মানে বিএনপি সরকারের সময় অতীতে যেমন সাংবাদিকরা নিরাপদে ছিল, তাদের উপর কোনো নির্যাতন হয় নাই, হুমকি ধামকি থাকে নাই, ভবিষ্যতেও থাকবে। কেমন ছিল বিএনপি সরকারের সময়? আসলে আসলে কি সাংবাদিকরা কোন রকম তখন? এখানে আমি দুটো কথা বলি। ওনার কথা দুই ধরনের কথা আছে। উনি একটা কথা বলেছেন যে আগামীতে সাংবাদিকদের উপর ওনার কোনো প্রভাব থাকবে না, সাংবাদিকতার উপর কোনো প্রভাব থাকবে না, এবং সংবাদপত্রকে এবং সাংবাদিকতাকে মানে আটকানো হবে না, গলা টিপে ধরা হবে না। এই হলো একটা পদ্ধতি, একটা ছিল না। আচ্ছা, এখন যেমনটি যখন বলে তখন আমি আতঙ্কিত হই। আসলে যখন যেমনটি বলে তখন আমি আতঙ্কিত হই। বিএনপি আমলেও ছিল। 91-এ যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসছে, ভাই খালেদা জিয়া যখন প্রথম ক্ষমতায় আসছে, আপনি জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভাঙছে ওই সময়। ঢাকা সাংবাদিকদের যে সংগঠনটা সেটা দ্বিখণ্ডিত হয়েছে খালেদা জিয়ার আমলে। উনি অস্বীকার করতে পারবেন? উনি বলবেন আমরা তো ভাঙি নাই, আপনারা ভাঙছেন। হ্যাঁ, আমরা ভাঙছি, সেটা কিন্তু আপনারা এনকারেজ করছেন, আপনারা তো আশ্রয় দিয়েছেন। যে পক্ষটা আপনাদের কাছে গেল, হাজিরা দিতে গেল, তাদেরকে আপনি বলছিলেন যে আপনি একসঙ্গে আসেন, বললেই হইতো, বলেন নাই তো। সেই যে ভাঙলো সাংবাদিক ইউনিয়ন কিন্তু এখনো দ্বিখণ্ডিত, এখনো সাংবাদিক দ্বিধা বিভক্ত, এবং এই দ্বিধা বিভক্তি এমন একটা পর্যায়ে পড়ছে। এই যে আমরা আজকে সাংবাদিক বলতে যে দালাল সাংবাদিক বলি, বুঝি কেন বুঝি? এটা ওই কারণে 91-এ সরকারের কাছে বিএনপি সাংবাদিকরা ভাঙা একটা গোষ্ঠী বিএনপি দালালি করলো, আরেক গোষ্ঠী অবহেলিত থাকলো। 96 এসে এই অবহেলিত গ্রুপ আবার দালালি শুরু করলো, আবার আগের গ্রুপটা অবহেলিত হয়ে গেল। 2001-এ এসে তারা আরো বিপুল বেগে দালালি আরম্ভ করলো, আগের গ্রুপটা আরো বিপুল বেগে অবহেলিত হলো। 2009-এ এসে তারা বিশাল বিপুল বেগে আসলো, তারা এখন মানে পার্টির মানে লাঠিয়ালে পরিণত হলো, আর আরেক গ্রুপ বিলাই হয়ে গেল। এখন আবার বিলাই সিংহ হয়ে গেছে, আর আগে সিংহ এখন বিড়াল হয়ে লুকিয়ে পড়ছে। এই তো চলছে, এটা আগামীতেও চলবে, এটাই চলবে। এই ধারাটা যতক্ষণ আপনি বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সাংবাদিকতা স্বাধীন হবে না। দেখেন, সাংবাদিকতাকে পরাধীন করে রাখছে প্রকারান্তরে সরকার। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে কোনো সার্কুলেশন নাই, বিজ্ঞাপন পায়। আগের আমলে কি হইতো, ভোরের কাগজ এক কপি কয়েক কপি ছাপা দাম যায় না। আমি অনেক সময় বলতাম যে আপনি যদি একটা তাবিজ বানানো দরকার পড়ে, লোক যদি বলে যে ভোরের কাগজের ফ্রন্ট পেজ দিয়ে পেঁচে পেঁচে তাবিজের মধ্যে ঢুকাইলে আপনার রোগ ভালো হবে, আপনি তাবিজ বানানো জন্য ভোরের কাগজ পাইতেন বাজারে। এই অবস্থা, তার সার্কুলেশন দেখানো হয়েছিল 1,65,000। দৈনিক সংবাদ কোথাও পাওয়া যায় না, 1,65,000 সার্কুলেশন, এখনো তাই দেখায়। কেন দেখায়? তারা ওই রেটে বিজ্ঞাপন পায়, ওই বিজ্ঞাপন দিয়ে পুরোটাই মালিক এনে দেয়। সংবাদের সার্কুলেশন এখন 1,65,000, এখনো সংবাদ তো বাজারে পাওয়া যায়, কেউ দেখছে বাংলাদেশে পর্যন্ত? সে ওই রেটের বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনগুলি দেয় সরাসরি বাংলায় বলবো এগুলো ঘুষ। ঘুষ দিয়ে বলে তোমরা আমার পক্ষে বলবা, তোমাদের আমি হাতে রাখছি। তবে হাতে থাকতো নাইমুল ইসলাম খানের 4টা পত্রিকা ছিল, কেন? ঘুষ। 4টা পত্রিকা বিভিন্ন সময় ক্রোড়পত্র পাইত, পাইনি ঘুষ। অনেক সাংবাদিক থাকতো, চাকরি করতো, সবাই হলো সরকারের পক্ষে ঘুষ। এটাই ঘুষ। যতক্ষণ পর্যন্ত সরকারি বিজ্ঞাপনের এই নিয়মটা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সাংবাদিকতার মান উন্নত হবে না, ততদিন পর্যন্ত এই আন্ডারগ্রাউন্ড জার্নালিজম চলবে, ততদিন পর্যন্ত এইরকম সাংবাদিকরা
সরকারের কাছে নতজানু থাকবে। জি, এটাই তাহলে আপনি বলছেন যে সেই 91 সালে তখনই আসলে মূল বিভক্তিটা শুরু, কিন্তু সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি বা গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে প্রেসার দেওয়া, এই বিষয়গুলো কি আসলে তখন ছিল? কারণ আমি বিভিন্ন সাংবাদিকরা তারপরে দেখছি যে ফেসবুকে লিখছেন এটা আসলে মিথ্যা কথা, তিনি কেউ লিখছেন তাকে নিজেকে তুলে নেওয়া হয়েছে, ডিজিএফআই তাকে প্রেসার দিয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তিনি বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন, এরকম কয়েকজনের লেখা দেখছিলাম ফেসবুকে, তারপরে পাল্টা পোস্ট করছেন আর কি তারেক রহমানের। এরকম কি আসলে পরিস্থিতি ছিল? আমি বলি আসলে এটা পার্সন টু, এটা শোনেন বলি, এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে কেন? আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি তাহলে হবে। কোভিডের আমি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপি আমলে কি সাংবাদিকরা হুমকি ধামকি বা নির্যাতনের শিকার হতো কিনা সেই বিষয়টি। কারণ আমি ওই যে বলছিলাম যে ফেসবুকে অনেকে পাল্টা লিখছেন, অনেকে আবার নামও দিচ্ছেন, যে ফরিদপুরের প্রবীর সাহা, ফেনীতে টিপু সুলতান, মলয় ভৌমিক, কার্টুনিস্ট আরিফুর রহমান, খুলনার মানিক সাহা, এরকম অনেকের নাম অনেক দিচ্ছেন, হুমায়ুন কবির বালু, এরকম অনেকের নাম আসলে তুলে দিচ্ছেন যে যারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বলছেন আরএসএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক যারা আসলে সাংবাদিকতা নিয়ে, মান নিয়ে বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন করে, জরিপ করে, তাদের পরিসংখ্যান দিচ্ছেন যে এই সময় থেকে এই সময় এতজন সাংবাদিক নিহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হুমকি ধামকির শিকার হয়েছে বা নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। আসলে পরিস্থিতিটা কি এরকম ছিল নাকি না, অনেকেই আসলে সেই সময়টা মনে করতে পারি না আমরা। দেখেন এই সবগুলি কি আওয়ামী লীগ আমলে হয়েছে না সবগুলি বিএনপি আমলে হয়েছে? বিভিন্ন সব আমলে হয়েছে। কোন আমলে হয় নাই? আওয়ামী লীগ আমলে হয় নাই, তা তো হয়েছেই। বিএনপি আমলে হয়েছে, সব আমলে হয়েছে। কোন আমলে ভাই এত দুধে ধোয়া তুলসী পাতা ছিল না বলে লাভ নাই, সব আমলে এটা হয়েছে। এখন যেভাবে ব্যাখ্যা করে আরেকটা জিনিস হলো কি, আমাদের সাংবাদিকদের মধ্যেও কিছু ঝামেলা আছে ভাই, কিছু ঝামেলা আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন। এই যে বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা, খুব জনপ্রিয় পত্রিকা, এই পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ডেপুটি এডিটর ছিলেন পীর হাবিবুর রহমান, উনি মারা গেছেন, পীর হাবিবুর রহমান। কোভিডের সময় ওনাদের সঙ্গে মানে বসুন্ধরার সঙ্গে কিছু একটা সমস্যা হলো সরকারের, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যুদ্ধ শুনেছি, ওনারা একটা হাসপাতাল করতে চেয়েছিল বসুন্ধরা, সেটা অনুমতি পায় না, কি জানি ঝামেলা হয়েছিল। দেখলাম যে বাংলাদেশ প্রতিদিনে প্রথম পৃষ্ঠায় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে ধারাবাহিক লেখা ছাপা আরম্ভ হলো। তার 2 দিন না 3 দিন ছাপা হলো। তারপরে দেখলাম সরকার নঈম নিজাম এবং পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করলো। খেয়াল করেন, কিন্তু যেদিন ব্যাংক হিসাব তলব করলো তারপর দিন দিয়ে রিপোর্ট বন্ধ। কেন ভাই, ঘটনাটা কি? আপনি রিপোর্ট করছেন, রিপোর্ট হবে, আপনাদের ব্যাংক হিসাব তলব করছে, প্রবলেমটা কি? আমার তো ব্যাংক হিসাব তলব করলাম, খুশি হয়ে ঠিক আছে ভাই, একটা তাহলে হিসাবটা তো আমি পাইলাম, আমার কোথায় কি কি টাকা পয়সা আছে, গভর্নমেন্ট আমার এই হিসাব করে দিল, খারাপ কি? আমি তো খুশি। তো তাদের ব্যাংক হিসাব তলব করার সঙ্গে সঙ্গে রিপোর্ট কেন বন্ধ? এবং রিপোর্ট যখন বন্ধ তাদের ব্যাংক হিসাব নিয়ে এখন আলোচনাও নাই। এরকম ঘটনা ভাই অনেক হয়েছে বাংলাদেশে, হচ্ছেও। যে আমিও কিছু করি, তোমার নিয়ে কিছু বলতে গেলে তুমি আবার আমারটা ধরে টান দাও, আমি আবার তোমারটা দিয়ে টান দেই, এই টানাটানিতে উভয়ই লাভবান হই। এগুলি কারা করে? সাংবাদিকরাই তো করে। এরাই কিন্তু টোটাল সাংবাদিক কমিউনিটির বদনাম করে দিছে। আমাদের সাংবাদিকরা ব্যাংকের মালিক হয়, ইন্স্যুরেন্সের মালিক হয় নাই? আপনি দেখেন নাই? আমি নাম ধরে বললাম না, আপনি তো নিজেও জানেন হয়েছে না। তারা কেন ভাই করতে আসেন সাংবাদিকতা? ওটাই করেন। আর যদি ইন্স্যুরেন্সের মালিক হন তাহলে ওটাই যান, এখান থেকে সরেন, ওখানে যান। কারণ আপনি যখন একটা ইন্স্যুরেন্সের মালিক হবেন তখন কি হবো, আপনার মিডিয়াতে ওই ইন্স্যুরেন্সের বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না। আজকাল তো ব্যাংকার্সদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইন্স্যুরেন্সের একটা অ্যাসোসিয়েশন আছে, তাহলে তো কোনো রিপোর্ট হবে না কোনোটারই। তো এইগুলি এখন সব মিলে, সব ধান্দাবাজি সব মিলে একাকার হয়ে গেছে। এর মধ্যে বৈশা আমি আপনার আশা করতেছি যে পবিত্র সাংবাদিকতা হবে, ভাই এটা হবে না। এটা এই আশায় ক্ষান্ত দেন। তাহলে আসলে জনাব তারেক রহমান যে আশ্বাস দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম স্বাধীনতা পাবে বা মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেই আশাটা কি করতে পারছেন না? আমি করতে পারছি না তা বলবো না। উনি যখন বলেছেন, আমি মনে করি ওনার একটা সদিচ্ছা আছে। আমার ধারণা
কেন মনে করি আমি সেটাও বলি। উনি দীর্ঘ 17 বছর ধরে ভাই একটা উন্নত দেশে থাকেন, এমন একটা দেশে থাকেন যে দেশে জার্নালিজমের যে ফ্রিডমটা সেটা আছে, উনি এটা দেখে দেখে অভ্যস্ত। হয়তো উনি সেরকম চান, এবং ওনার সঙ্গে আমার সঙ্গে একবার কথা হয়েছিল। উনি একবার, আমি যখন অসুস্থ ছিলাম তখন উনি একবার আমাকে ফোন করেছিলেন, এটা অনেকেই জানি যখন করেছিলেন, অনেকে আবার অনেক রকম কথাও বলে, যাক সেটা অন্য কথা। তো তখন ওনাকে আমি এই কথাটাই বলেছিলাম, নানা কথা প্রসঙ্গে আমি এই কথাটা বলেছিলাম ওনাকে, ভাই আপনার কাছে আমি কিছু চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চাই, যে আপনি যখন যদি আপনার ক্ষমতায় আসেন, প্লিজ আমাকে কথা বলতে দিন, আমার কথাটা বলাটা থামায়েন না। আমি আমার মতো, আপনাদের কাছে আমার কারো কাছে কিছু চাওয়ার নাই ভাই। আমি একজন সাংবাদিক হিসেবে আমার চাহিদা উনি আশ্বস্ত করেছিলেন। উনি বলেছিলেন আপনি অবশ্যই বলবেন, আপনাকে কেউ থামাবে না, আপনি যেভাবে বলছেন এভাবেই বলবেন। এবং সেটা যদি আমার বিপক্ষেও যায়, আপনি এখন আমার বিপক্ষে অনেক কিছু বলেন, তখন যদি বিপক্ষেও যায় তাও আপনি বলবেন। কারণ আপনি বললে পরে জি আশ্বস্ত আসলে মনে তখন হতে পারতাম আমরা যে অতীতে যা হয়েছে সেরকমটি আর হবে না, এটি যদি শুনতে পেতাম তাহলে হয়তো বেশি আশ্বস্ত হতাম। মানে এর বদলে যদি যেমনটি হয়েছে তেমনটি হবে আর কি সামনে, তখন তো আসলে একটু ভয় লাগে। তখন একটু ভয় লাগে, তখন যদি আমাদের অনুষ্ঠান দেখেন, ওনাকে আমি বলছি যে তখন ভাই আগে শুধু তুলনা করেন না, আপনি আপনার মতো করেন। ওনার প্রতি আমার অনুরোধ যে আগে যেরকম করেছি ওরকম ওটা বলেন না, বরঞ্চ আপনি বলেন যে আমি যদি দায়িত্বে আসি, যদি আমি ক্ষমতায় আসি, যদি আমার দল ক্ষমতায় আসে, তাহলে আগামীতে আপনারা নিজেদের মতো করে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন। এটা যদি বলেন তাহলে আমি খুব খুশি হব। তিনি যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে ফোন করে অন্তত আশ্বস্ত করেছেন, একটা আশ্বাসের জায়গা মনে হয় অন্তত আপনি বিশ্বাস করেছি এটা। জি আমি বিশ্বাস করেছি অন্তত আপনি পেয়েছেন, বাকিরা সবাই পাচ্ছে কিনা জানি না। তিনি আসলে তার সাক্ষাৎকারে আরো প্রসঙ্গ, তার সাক্ষাৎকারটি বেশ প্রশংসিতই হচ্ছে আসলে। তিনি বেশ মার্জিত পরিশীলিত ভাবে তিনি কথা বলেছেন। তিনি যেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে বলছেন যে তিনি তার ভাইকে রেখে এসেছিলেন, তার মাকে রেখে এসেছিলেন, সুস্থ মাকে রেখে এসেছিলেন, মা অসুস্থ, বেশ আবেগী একটা অবস্থা তৈরি হয়েছে। তিনি বলছেন যে ঘর রেখে এসেছিলেন, সেই ঘরটি নেই। বেগম জিয়া তার মায়ের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। এবং তিনি একটা জায়গা থেকে কোট করি, আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের, যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভেতরে মারা গেছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটা প্রতিশোধের কোনো বিষয় নয়, এটা ন্যায়ের কথা। এই একই রকম কথা কি আওয়ামী লীগ কদিন পরে বলতে পারবে কিনা? কারণ কদিন আগেই সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় তার ছবি দেখা গেল যে হাসপাতালে যখন মৃত্যু একদম সন্নিকটে, আইসিইউতেও আছেন যখন, তখনও তার হাতে হাত করা, যখন মারা গেছেন তখনও তার হাতে হাত করা, এই অবস্থা। বা তাদের ঘর বাড়ি ধ্বংসের খবর এখন আসছে। মানে এই কথাগুলো কদিন পরে আওয়ামী লীগই বলতে পারবে কিনা, যেটি তারেক রহমান এখন বলছে? পারবে। যদি আপনি অবিচারের শিকার হন, কেন বলতে পারবেন না? পারবে। পার্থক্যটা হলো কি দেখেন, আমি তারেক রহমানের প্রশংসা করি তো, এই দেখেন এই যে কথাগুলো আপনি পড়লেন, আপনি আরেকবার পড়েন মন দিয়া, পড়ার সময় চোখ বন্ধ করে থাকেন, দেখবেন আপনি, আপনার কাছে মনে হবে এটা বুঝি একটা লিখিত বক্তব্য দিচ্ছিলেন। মানে এত গোছানো বক্তব্য, এত গোছানো, মানে আপনার মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলা, এটা কিন্তু কঠিন। এবং ওনার মধ্যে অনেক চেঞ্জ আসছে ভাই, এটা বলে লাভ নাই। এই যে বলছে উনি, আমি পুরো অনুষ্ঠানটা শুনছি, এখানে কিন্তু আমিত্বের প্রকাশ খুব কম, সব জায়গায় আমরা আমরা আমরা। এটা হলো গুরুত্বপূর্ণ, একটা পলিটিক্যাল লিডারের জন্য এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন না, আজকে আপনি প্রথমে যে বললেন নিক্সন চৌধুরী আমার ফুপু, তার ফুপু। আরে বেটা তুই বল যে দেশের নেতা, তুই বল যে আমার আওয়ামী লীগের নেত্রী, এইভাবে বলো তুমি ভাই, তোমার ফুপু। তুমি কে বাবা? তুমি কে? তুমি তো চোর, চোরের ফুপু আবার কি? তুমি কি ছিল? তুমি ছিল ডাকাত একটা। তুমি কি করছো তো আমি জানি, তুমি এবং তোমার ভাই যে কি করছো তো আমি জানি ভাই, আমরা দেখি নাই? দেখছি তো। তো তুমি তোমার ফুপু বললে তোমার ফুপুরে তোমার গোত্রটাই না নামাচ্ছ কেন? এটা না, এটা নামানো ঠিক হবে না। তো এখন উনি কিন্তু তা বলেন নাই, উনি বলেছেন যে আমরা, এটা আমার কাহিনী বলছে। এটাকে আপনার কাহিনী মনে করেন না সংগ্রামী মনে করেন? দেখেন এটা কিন্তু বলছে সংগ্রাম হইতে পারে,
কাহিনীও হতে পারে। এইটাই হলো গিয়ে পার্থক্যটা। একটা হলো ব্যক্তির কেন্দ্রিকতা, যেমন ওনাকে বলা হয়েছে আপনার দলের প্রধানমন্ত্রী কি হবে, উনি কি জবাব দিচ্ছেন? দল যাকে ভালো মনে করে। উনি যদি বলতেন যে আমি হব, তাহলে দল খুব অখুশি হইতো, কেউ প্রতিবাদ করতো না তোর ভাই। এই যে পরিমিতি বোধটা, দিস ইজ ইম্পর্টেন্ট। ওনারও এই বেদনার কথা বলছেন, ভাইয়ের কথা বলছেন, যদিও কিছু ঝামেলা আছে মানে কি, ওনার ভাই তো আওয়ামী লীগ মানে মারা যায় নাই, ওনার ভাই তো দেশে মারা যায় নাই, ওনার ভাই তো বিদেশ চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই। ওগুলো সব ঠিক আছে, তারপরে উনি সামষ্টিকভাবে কথা বলেছেন। এবং এই দেশের অনেক বিএনপি লিডারদের জীবনে এর চেয়েও করুণ অভিজ্ঞতা আছে। গত 15-17 বছরে আমি অনেক বিএনপি লিডারকে চিনি। আমি যাক বিএনপি লিডারকে চিনি যে ভদ্রলোক এই যে ক্যানিগঞ্জের, ওনার মায়ের জানাজায় সে যাইতে পারে না রে ভাই। আমি আরেক লোককে চিনি, সে ভদ্রলোক টাঙ্গালে আপনার কুমিল্লা মুরাদনগরে, সে বন্ধুর জানাজায় গেছে, সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার চোখের সামনে ঘটনা, আমি দেখেছি। তো ওরকম ঘটনা তো এখানে হচ্ছে না। তো এই বিষয়গুলো আমি বলছি যে অনেক ঘটনা কিন্তু হয়েছে, আবার এখনো হচ্ছে। যত অনিয়ম, আমি তো মনে করি যত অনিয়ম হয়েছে, কেবল 17 বছরে না, আপনি এই 71 সাল থেকে ধরেন না কেন, 71-এ মুক্তিযুদ্ধের সময় অনিয়ম হয়েছে, হয় নাই? হয়েছে। গণহত্যায় কেউ কেউ সহযোগিতা করে নাই, করেছে। বিচার হবে না কেন? বিচার হওয়া উচিত, ওই বিচারও হওয়া উচিত। কেন বিচার হবে না? সবগুলি বিচার হওয়া উচিত, কিন্তু বিচারের নামে যেন রাজনীতি না হয়। যেটা নাকি আওয়ামী লীগ আমলেও রাজনীতি হয়েছে, এখনো সেই রাজনীতির চেহারা দেখতে পাচ্ছি। জি, মানে আবারও আপনি বিচারের কথা সেখানে বলেন, সেখানেও তারেক রহমানের একটা বক্তব্য আছে। যেন তারেক রহমান বলছেন 24 সালে বা বিগত 17 বছর গুম খুনের জবাব যেমন স্বৈরাচারকে দিতে হবে, 71-এ যদি কোনো দলের বিতর্কিত ভূমিকা থেকে থাকে তার জবাব তাদের দিতে হবে। মানে এখানে কি খুব যদি আছে যে কোনো দলের বিতর্কিত ভূমিকা, মানে তারেক রহমান কি আসলে জামাতকে প্রসঙ্গে একটু সফট মনে হলো কি? না, আমি তো মনে করি না। আমি তো মনে করি যদি থাকে হবে, মানে যদি থাকে বলছি কেন, যদি আপনি বলে, যেমন এখন যেটা হচ্ছে, শেখ হাসিনা এগুলো করেছে সব কিছু বলেন, যদি করেই থাকে উনি, তাহলে বিচার করার দরকারটা কি? ফাঁসি দিয়ে দিলেই হয়, তাই না? যখন আপনি বিচার করবেন তখন তো আপনাকে বলতে হবে উনি যদি অপরাধ করে থাকেন তার বিচার হবে। যদি বলাটা আমি অন্যায় দেখি না, বরঞ্চ এখন যারা যদি সারা বলতেছে এটা অন্যায়, যদি সবাই বলা উচিত। জি, কিন্তু তিনি তো আসলে 24 সালে বা বিগত 17 বছর গুম খুনের জবাব যেমন স্বৈরাচারকে দিতে হবে, মানে সেখানে তো যদি করে থাকে তাহলে দিতে হবে তা বলছেন না, তার জবাব তাকে স্বৈরাচারকে দিতে হবে। আর আবার 71-এ যদি তখন আবার কোন দল বিতর্কিত ভূমিকা থাকে, এই জন্য আসলে মানে 24-এরটা দিতেই হবে স্বৈরাচারকে, আর 71-এ যদি করে থাকে। সেজন্য আমি আসলে প্রশ্ন করছিলাম যে সফট মনে হচ্ছে কিনা। না, একটু আমার মনে হয় না, তা আমার মনে হয় না, ওটা হয়তো বলার জন্য বলছেন, আমি এটা শিওর না। তো আমার কাছে মনে হয় না যে জামাতের প্রতি ওরা খুব সফট হয়ে গেছেন এবং সফট হওয়ার কোনো কারণ আছে, এটা আমি মনে করি না। জি, একদম শেষের দিকে কথা বলি, যে তাহলে ওই যে সেফ এক্সিট দিয়ে কথা বলা শুরু করলাম, সামনে ধরেই নেওয়া যাচ্ছে যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বিএনপি আসবে ক্ষমতায়, পরিসংখ্যানগুলো তাই বলছে। যদি তাই হয়, সেফ এক্সিটের সমস্যায় মানে আসলে কি উপদেষ্টাটা সেফ এক্সিট পাবেন? এখন তো বেশ প্রধান উপদেষ্টার সাথে সবারই একটা ভালো সম্পর্কের মোটামুটি দেখা যায়, এটা পেতেই পারে। আমার এতে মনে হয় না যে খুব সমস্যা হবে, অনেকেই পেতে পারে, কারণ এখানে তো লেনদেনের ব্যাপার থাকবে। খালি মুখ চাইয়া সেফ এক্সিট দিবে কেউ, তার মনে করি না। লেনদেন হয়ে যাবে, এটা বড় অঙ্কের লেনদেন হয়ে যাবে। আওয়ামী লীগের যে এই যে মনে করেন আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপি সবাই যে বাইরে চলে গেলেন, কারো তো কোনো সমস্যা হলো না। অনেকে, কয়জন মন্ত্রী ধরা পড়ছে রে ভাই, তাই না? কয়জন এমপি ধরা পড়ছে, অনেকে তো বাড়ি দেখি তো অনেকে বাড়ি চলে গেছে। আপনি কি মনে করেন বড় অঙ্কের লেনদেন হয় নাই? হয়েছে, সবারই বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে তারা গেছে। টাকা পয়সা ইনকাম যা করছিল অনেক, একটা বড় অংশ একজন কাউকে না কাউকে দিয়ে যেতে হয়েছে, ওখানেও তখন লেনদেন হবে, লেনদেনের মাধ্যমে যাবে। জি, মানে সেফ এক্সিট মানে আসলে দেশ থেকে বিদেশে চলে গেলে হবে। সৈয়দ রেজওয়ানা হাসানও বলছেন, উপদেষ্টা, তিনিও বলছেন যে তিনি দেশেই ছিলেন, দেশেই থাকবেন, তার আসলে এক্সিটের প্রয়োজন হবে না। তাহলে আসলে বাইরে থেকে যারা এসে উড়ে এসে জুড়ে বসেছেন তাদের সেফ এক্সিটের তাদের দরকার। তাদের হতে পারে যারা দেশে ছিলেন, দেশে আছেন, যেটা বলেন উনি, এটা বলার জন্য বলেন না ভাই, এটা বলার জন্য বলেন। ওই যে আপনি মানে আছে কিনা যাই না, আওয়ামী লীগ সরকার থাকতে একবার ওই যে ঠিকানা তখন ডয়চে ভেলেতে খালিদ মহিউদ্দিনের একটা টক শো হইতো একটা, ওইখানে একবার একটা টক শোতে আমিও ছিলাম, আমার সঙ্গে ওই যে আপনার বিবি হারুন ছিল। তো খালিদ মহিউদ্দিন হারুনকে জিজ্ঞাসা করছিলেন
যে যদি সরকার পতন হয় আপনি পালাবেন কিনা। তখন তুমি বলছেন আমি পালাবো কেন, আমি একজন সরকারের একজন বিসিএস কর্মকর্তা, আমি সরকারি চাকরি করি, সরকার পরিবর্তন হতেই পারে, আমি কেন পালাবো, আমি পালাবো না বলছিলেন, সবচেয়ে আগে বলেছিল। শোনা যায় যে দেয়াল টপকে পলাইছিল না, ও বলে অনেকে বলে, ওবায়দুল কাদের বলে নাই পালাবো কেন, পালাইলে পরে বিয়ে মির্জা ফখরুলের বাড়িতে যাব, গেছিল তার বাড়িতে, গেছিল, পালাইছে, তো ওগুলি বলে। রিজওয়ানা হাসান তো এখন ওই ওবায়দুল কাদের যে বড় নেতা হয় নাই, কাজেই ওগুলি বলে। মানে সময় আসলে বলে দেবেন যে তারা আসলে তাদের এক্সিটটা কেমন হবে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। দেখা যাক সামনে একটা প্রসঙ্গ মনে বাদ পড়ে গেল, একটু ছোট্ট করে জিজ্ঞাসা করে ফেলি, আসলে ভাবছিলাম শেষ করে দিই, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। একদম ছোট্ট করে একটু শুনি যে সেখানে শেষ হয়ে গেল জাতীয় ঐক্যমত কমিশনের যাবতীয় আয়োজন, সেখানে শেষ পর্যন্ত ঐক্যমত হয় নাই। গণভোট প্রসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট কিভাবে হবে, সেই প্রসঙ্গে কোনো এখনো পর্যন্ত ঐক্যমত হলো, মানে ঐক্যমত না হয়ে শেষ হলো। তাহলে আসলে কি হবে, ঐক্যমত না হলে কি হবে, পরিণতি কি হবে? যে জিনিসের শুরুটাই হচ্ছে জোড়াতালি দিয়া, ওটা শেষ আর কি হবে, শেষ তো এটাই হবে। আমি শুরু থেকে তো এই প্রক্রিয়াগুলি বিরোধিতা করছিলাম, এটা কিছু হবে না ভাই, এইভাবে হয় না। টিচার দিয়া, এনজিও দিয়া পলিটিশিয়ানদেরকে ঐক্যমত আনানো যায় না। এরা রাজনীতির কি বুঝে ভাই, এই বদির আলম মজুমদার, আলী রিয়াজ, এরা রাজনীতির কি বুঝে, বাংলাদেশের রাজনীতিরা বুঝে? আলী রিয়াজ সাহেব থেকে আমেরিকা মাস্টারি করে, তো ওটাই করেন, এনাইছেন কেন? আপনার কথা কে শুনবে? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, এরা এখন কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা শেষ করতে চায়, নিয়ে আসছে গণভোট। ঠিক আছে, গণভোট হবে। এখন গণভোট কখন হবে? গণভোটে কিন্তু মোটামুটি সবাই রাজি। কবে হবে গণভোট? কেউ বলতেছে আগেই হতে হবে, নভেম্বরে হতে হবে, ডিসেম্বরে হতে হবে, কেউ বলতেছে না একদম ইলেকশনের দিন হতে হবে। ভালো কথা, হইলো, ধরেন শেষ পর্যন্ত এখানে একটা মাঝামাঝি অবস্থায় পৌঁছতে পারে, আমি জানি না কি হবে। যদি গণভোট হয় তাইলেই কি হবে? গণভোট কি এই 84টা সাবজেক্টের উপর হবে? এর মধ্যে অনেকগুলির মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলির ব্যাপারে গণভোট কি হবে? শুনে আমি একটা ঘটনা বলি আপনাকে। অনেক আগে পাকিস্তানের শাসক ছিল না জিয়াউল হক, উনি একবার গণভোট করছিল একটা। সে গণভোটে ছিল দুইটা ইস্যু, একটা হলো যে আপনি পাকিস্তানে ইসলামী শাসন চান কিনা, আর 2 নম্বর হলো আপনি প্রেসিডেন্ট হিসেবে জিয়াউল হককে চান কিনা। যদি আপনি এই দুটাতেই চান তাহলে হা, আর না মানে দুইটাই আপনি চান না। তাহলে এখন যারা জিয়াউল হককে না চায়, তারা যদি না দেয়, তাহলে তারা কিন্তু পাকিস্তানে ইসলামী শাসন চায় না, এটাও প্রমাণিত হয়।